ঢাকার সাথে সম্পর্ক দৃঢ় করতে চায় দিল্লি। ফখরুল প্রণয় বার্মা বৈঠক। ভারতের সাথে নীরবতার দিন শেষ, মন্তব্য পরিবেশ উপদেষ্টার। মোদি বাইডেন বৈঠকে বাংলাদেশের সংখ্যালঘু নিরাপত্তা ইস্যু। চীনকে ঠেকাতে কোয়াড সম্মেলনের আগে একাত্তা ভারত যুক্তরাষ্ট্র। সামাজিক সমস্যা পর্যবেক্ষণে এবার মালদ্বীপে ডক্টর ইউনুসের 3-0 ক্লাব। দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিরসন মুক্ত বিশ্ব গড়াই লক্ষ্য। স্বাগত জানাচ্ছি প্রবাসের সংবাদে। সঙ্গে আছে আমি কাজী আশা। দেখছিলেন বসুন্ধরা চায়ের সৌজন্যে সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সম্পর্ক উন্নয়নে অন্তর্বর্তীকালীন সরকার ছাড়াও রাজনৈতিক দলগুলোর সাথে বোঝাপড়া বাড়াতে চায় ভারত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠকে কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনার প্রণয় বার্মা। এ সময় পানির ন্যায্য হিস্যা, সীমান্তে হত্যা বন্ধ সহ অন্যান্য বিষয়েও কথা হয় বিএনপির প্রতিনিধি দলের সাথে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা দিল্লি টানাপোড়েন থাকলেও সুসম্পর্কের বার্তা নিয়ে রবিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় বার্মা। সঙ্গে ছিলেন উপ হাই কমিশনার প্রভুন বাধে। বৈঠকে বসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে। আলোচনায় যোগ দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী এবং বিএনপি নেত্রী শামা ওবায়েদ। ঘণ্টা খানেকের একান্ত বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব। জানান, পরিবর্তিত বাংলাদেশের সাথে সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয়ের কথা জানিয়েছে ভারত। পরিবর্তনের পরে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের সঙ্গে তারা ইতিমধ্যেই যোগাযোগ করেছেন, কথা বলছেন। আমাদের সঙ্গে বিএনপি এজ এ পলিটিক্যাল পার্টি, আমাদের সঙ্গেও তারা তাদের দেশের রাজনৈতিক দলগুলোর যে সম্পর্ক সেটাকে দৃঢ় করতে চান, এই অবস্থা তারা তৈরি করছেন। এবং এই সম্পর্কের মধ্যে আরও কি করে সুস্থতা, আরও পজিটিভিটি কি করে নিয়ে আসা যায় সেই বিষয়টার উপরে তারা কাজ করতে আগ্রহী। বৈঠকে পানির ন্যায্য হিস্যা, সীমান্তে হত্যা বন্ধের দাবি জানায় বিএনপির প্রতিনিধি দল। এসব সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করার কথা জানায় ভারত। চেষ্টা করছেন দ্রুততার সঙ্গে সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়। হাসান ওয়ালি, নিউজ 24, ঢাকা। বাংলাদেশের নদীগুলোর ন্যায্য হিস্যা পেতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দাবি তোলা হবে বলে জানিয়েছেন জলবায়ু এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। সকালে ফেনীর পরশুরামে মুহুরী নদীর বল্লামুখী বাঁধ পরিদর্শন শেষে কথা বলেন তিনি। পানি কেবলমাত্র রাজনীতি না, এটা কূটনীতিও, এটা অর্থনীতিও। হ্যাঁ, কাজে আমরা আমাদের মানুষের কথা, আমাদের মানুষের দুর্ভোগ, আমাদের মানুষের প্রত্যাশা, তাদের চাহিদা অনুযায়ী জানি উজানের দেশগুলোর সাথে কথা বলতে পারি যে আর কিছু না হোক অন্তত মানবিক কারণে দুইটা দেশকে এক জায়গায় এসে এই নদীর পানি ব্যবস্থাপনা এবং দুর্যোগ ব্যবস্থাপনার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। ভারতে ইলিশ রপ্তানির বিষয়ে দুই উপদেষ্টার পাল্টাপাল্টি বক্তব্য। মৎস্য উপদেষ্টা জানিয়েছেন, ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত তাদের নয়, এই সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তাদের সিদ্ধান্তে এখনও অটল তারা। আর বাণিজ্য উপদেষ্টা জানালেন, দেশের বৃহত্তর স্বার্থে ভারতে ইলিশ রপ্তানি হচ্ছে। সর্বোচ্চ মহলে আলোচনা করেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য বলছে, এবছর দেশে ইলিশ আহরণ হয়েছে 5,37,000 মেট্রিক টন। মৌসুম হলেও শুরু থেকে ইলিশের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা শুরু থেকেই বলছিলেন, রপ্তানি নয়, আগে দেশের মানুষকে কম দামে ইলিশ খাওয়াতে হবে। উপদেষ্টার এই কথার কিছুদিন না যেতেই 21 সেপ্টেম্বর ভারতে 3,000 মেট্রিক টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত জানালো বাণিজ্য মন্ত্রণালয়। আরেক দফা দাম বাড়ানোর সুযোগ নিল ব্যবসায়ীরা। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা জানালেন, দেশের মানুষকে কম দামে ইলিশ খাওয়ানোর সিদ্ধান্ত থেকে সরে যাননি তিনি। ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত তার মন্ত্রণালয়ের নয়। বাণিজ্য মন্ত্রণালয় স্বাধীনভাবে এটা তারা দিয়েছেন এবং তারা একটা অনুরোধের প্রেক্ষিতে দিয়েছেন। ভারতে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ অনুরোধ ছিল, সেই অনুযায়ী তারা করেছেন। সেটা তাদেরকে আমি তো জোর করতে পারি না। এদিকে রবিবার বিকেলে সচিবালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা এ বিষয়ে সাংবাদিকদের জানান, যে ইলিশ রপ্তানি হয়েছে তা চাঁদপুর ঘাটের একদিনের ইলিশও না। ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অংশ হিসাবে এই সিদ্ধান্ত হয়েছে, যা সর্বোচ্চ মহল থেকে আসছে।
আমরা প্রতিবেশী হিসেবে থাকতে চাই, কোঅপারেশন চাই, ওরা আমাদের কাছে কেন ওদের পেঁয়াজ আসছে না সস্তা দরে, এটা অনেক বিবেচনা করে এবং এটার জন্য আমি বহু বাহাবা পেয়েছি। দায়িত্ব মহল একজন বলেছে, আরেকটা আরো বড় দায়িত্ব মহল বলেছে পাঠানো যেতে পারে। ইলিশ রপ্তানিতে বাণিজ্যিক সুবিধা আছে, আসছে ফরেন কারেন্সি। ডক্টর সালেউদ্দিন বলেন, ভারতে ইলিশ রপ্তানিতে গ্রেটার ইন্টারেস্ট আছে। ওরা পেঁয়াজের ডিউটি কমিয়ে দিয়েছে। শাফিয়া জাসনা, নিউজ 24, ঢাকা। যুক্তরাষ্ট্রের ডেলাওয়ারে মোদি বাইডেন বৈঠকে দ্বিপাক্ষিক নানা বিষয়ের সঙ্গে বাংলাদেশ নিয়েও আলোচনা হয়েছে। সেখানে বাংলাদেশের দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন দুই নেতা। এই সময় বাংলাদেশের সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতের ওপর জোর দেন ভারতের প্রধানমন্ত্রী। ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনা আধিপত্য কমাতে গঠিত কোয়াড সম্মেলন ঘিরে এখন রাজনৈতিক সিটি যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার। সোমবার মূল সম্মেলন হলেও এর আগে জো বাইডেনের সঙ্গে বৈঠকে বসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিপাক্ষিক আলোচনাতে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা চুক্তি নিয়ে কথা হয়। একই সময়ে মাল্টি-বিলিয়ন ডলারের ড্রোন চুক্তি চূড়ান্ত হয়েছে বৈঠকে। সীমান্তে নজরদারি বাড়াতে ভারত এসব ড্রোন কিনছে। जब विश्व तनावों और संघर्षों से घिरा हुआ है, মাল্টি-বিলিয়ন ডলারের ড্রোন চুক্তি চূড়ান্ত হয়েছে। চীনের সীমান্ত বরাবর সশস্ত্র বাহিনীর নজরদারি বাড়াতে ভারত এসব ড্রোন কিনছে। पूरी मानवता के लिए ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের পার্টনারশিপ ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী, ঘনিষ্ঠ এবং গতিশীল। বাইডেনের ব্যক্তিগত বাসভবনে বৈঠকে মোদি বাংলাদেশ প্রসঙ্গটি আলাপে আনেন। বাংলাদেশ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বাংলাদেশে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার উপর গুরুত্ব আরোপ করেন তারা। পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। জুলাই আগস্টের ছাত্র অভ্যুত্থানে আহতদের বিশেষায়িত চিকিৎসা দিতে ঢাকা এসেছে চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের অনুরোধে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং চিকিৎসক দলটিকে পাঠিয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত ইয়াওয়েন। দুপুর 1:30টায় 10 সদস্যের চিকিৎসক দলটি কুনমিং থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। তাদের স্বাগত জানান চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। পরে তিনি সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অংশ হিসেবে এই চিকিৎসক দল ঢাকা এসেছে। That is another testimony of friendship, trust between our two countries and our two peoples. And it is also another testimony of our support to this interim government. 开展后续的工作。ইমার্জেন্সি টিম গঠন করার জন্য আমরা 24 ঘন্টার মধ্যে সেই টিম গঠন করেছি এবং 48 ঘন্টার মধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছি। এটি ছিল আমাদের বন্ধুত্বের একটা প্রমাণ। শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, শূন্য কার্বন নিরসনের বিশ্ব চান ডক্টর মোহাম্মদ ইউনুস। এ লক্ষ্যেই বিশ্বজুড়ে কাজ করছে ডক্টর ইউনুস সেন্টারের 30 ক্লাব। ঘুরছে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যাগুলি পর্যবেক্ষণে। এরই ধারাবাহিকতায় 30 ক্লাবের প্রতিনিধি দল গেছে মালদ্বীপে। দলটির নেতৃত্ব দেন 30 ক্লাবের অ্যাম্বাসেডর ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন। মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেদারসে গাছ কেটে ফেলায় বাতাসে বাড়ছে কার্বন স্তর। অতি খরা আর ঝড় বৃষ্টি জলোচ্ছ্বাসে নিরাপদ আবাস হারাচ্ছে মানুষ, যার জেরে কাজ হারিয়ে দীর্ঘ হচ্ছে বেকারত্বের তালিকাও। এমন পরিস্থিতিতে শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, শূন্য কার্বন নিঃসরণের এক কঠিন লক্ষ্যে কাজ করছে ডক্টর ইউনুস সেন্টারের 30 ক্লাব। দেশীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিকভাবে পৃথিবীর 82টি দেশে 5 সদস্যের প্রায় 10,000 টিমে 50,000 মেম্বার কাজ করছে। এছাড়াও প্রায় 2,000-এরও বেশি সাপোর্ট পার্সন রয়েছে। বিভিন্ন দেশের মতো গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যাগুলি পর্যবেক্ষণে এই ক্লাবের একটি প্রতিনিধি দল মালদ্বীপে যান। দলের নেতৃত্ব দেন 30 ক্লাবের অ্যাম্বাসেডর ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন। তিনি মনে করেন এই তিনটি জিনিস যদি পুরো বিশ্ব থেকে শূন্যের কোটায় বা জাদুঘরে চলে যায়, তাহলে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে এবং মানুষের বসবাসের ক্ষেত্রে এক অপূর্ব বিশ্ব তৈরি হবে, যে বিশ্বটি দেখার জন্য মূলত আমরা সবাই ওদের আগ্রহে বসে আছি। এই ত্রিশূন্য পৃথিবী গড়তে
আমাদের যার যার মন থেকে যে ভিশন দেওয়া যায় সেটা দেবো ইনশাল্লাহ। এছাড়াও 30 টিমের প্রতিনিধি দল মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনের শ্রম কাউন্সিল মোহাম্মদ সোহেল পারভেজের সাথে প্রবাসীদের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেন। আমরা রাষ্ট্রের পক্ষ থেকে আসলে আমরা এসেছি সোশ্যাল বিজনেস এবং 30 পক্ষ থেকে মূলত আমাদের এই কার্যক্রমগুলোকে এক্সপান্ড করার জন্য দেশে দেশে যে উদ্যোগ নেওয়া হয়েছে সেই উদ্যোগেরই অংশ হিসেবে আমাদের এখানে আসা। 2021 সালের জুনে 3-0 পৃথিবী গড়তে চালু করা হয় 30 ক্লাবটি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে ইতিহাসে প্রথমবারের মতো দ্বিতীয় দফায় গড়ানো ভোট গণনায় বিজয়ী হয়েছেন দেশটির বামপন্থী রাজনীতিক অনুরাকুমারা দিশানায়কে। দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে সোমবার শপথ নেয়ার কথা রয়েছে দিশানায়কের। এই জয়কে রাজনৈতিক ভূমিকম্প বলছে বিশ্লেষকরা। রোববার 22 সেপ্টেম্বর দ্বিতীয় দফায় ভোট গণনা শেষে মার্ক্সবাদী নেতা অনুরাকুমারা দিশানায়ককে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষণা করেছেন শ্রীলঙ্কার নির্বাচন কমিশন। দেশটির ক্ষমতাসীন প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহকে উল্লেখযোগ্য ব্যবধানে হারিয়েছেন অনুরা। ঋণ ও অর্থনৈতিক সংকটে জর্জরিত দ্বীপরাষ্ট্রের দিশানায়ক 42.31% ভোট পেয়ে প্রেসিডেন্ট পদে জয়ী হলেন। ভোট গণনায় বিরোধী নেতা সাজিদ প্রেমাদাসা দ্বিতীয় ও বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহ তৃতীয় স্থানে। জীবনযাত্রার খরচ সব সময়ই বেশি। আমাদের জীবন ধারণের কোনো উপায় নেই। যা উপার্জন করি তা যথেষ্ট নয়। এমন পরিস্থিতিতে অনুরাকুমারাকে ভোট দিয়েছি। দীর্ঘদিন ধরে প্রভাবশালী রাজনৈতিক পরিবারগুলোর বিরুদ্ধে দাঁড়ানো দিশানায়কের উত্থানের গল্প যেন রূপকথার মতো। 55 বছর বয়সী দিশানায়কে ন্যাশনাল পিপলস পাওয়ার ANPP জোটের প্রধান। দিশানায়ক সৎ এবং সোজাসাপটা রাজনীতির কারণে সাধারণ মানুষের কাছে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠেন। আগামী সোমবার শপথ নেওয়ার কথা রয়েছে দিশানায়কের। এই জয়কে রাজনৈতিক ভূমিকম্প বলছেন বিশ্লেষকরা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরা ব্যুরো অফিসে অভিযান চালিয়ে তা বন্ধের নির্দেশ দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এই পদক্ষেপটিকে মিডিয়ার বাক স্বাধীনতা এবং সত্য প্রচারের উপর একটি নির্লজ্জ আক্রমণ বলছে যুক্তরাষ্ট্র ভিত্তিক কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট CPJ। ইসরায়েলি বাহিনী রবিবার 22 সেপ্টেম্বর পশ্চিম তীরে রামাল্লা শহরে অবস্থিত কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা অফিসে অভিযান চালিয়ে তা বন্ধের নির্দেশ দেন। গাজা উপত্যকায় চলমান ইসরায়েল হামাস সংঘাতের প্রেক্ষাপটে আল জাজিরার সম্প্রচার কার্যক্রমকে লক্ষ্য করে ইসরায়েলি সেনাবাহিনী এই পদক্ষেপ গ্রহণ করেছে। আল জাজিরা তাদের আরবি ভাষার চ্যানেলে সরাসরি ফুটেজ সম্প্রচার করেছে, যেখানে ইসরায়েলি সেনারা তাদের অফিস 45 দিনের জন্য বন্ধ করতে নির্দেশ দিয়েছে। এর আগে মে মাসে পূর্ব জেরুজালেমে আল জাজিরার সম্প্রচার কার্যক্রম বন্ধ করে দেয় ইসরায়েলি পুলিশ। বাক স্বাধীনতা এবং সত্য প্রচারের উপর একটি নির্লজ্জ আক্রমণ বলেন আল জাজিরার স্থানীয় ব্যুরো প্রধান ওয়ালিদ আল ওমারি। দুপুরে দখলদার বাহিনী রামাল্লার কেন্দ্রস্থলে আল জাজিরা অফিসটিতে হানা দেয়। তারা মূল প্রবেশদ্বারটি ধ্বংস করার পরে পুরো এলাকাটি ঘেরাও করে রাখে। এরপর একটি আদেশ জারি করে যে 45 দিনের জন্য অফিসটি বন্ধ থাকবে। এমন একটি আক্রমণ যার লক্ষ্য সত্যকে অস্পষ্ট করা। গাজায় চলমান যুদ্ধ এবং আল জাজিরার নিরবিচ্ছিন্ন সম্প্রচার কার্যক্রমের কারণে ইসরায়েল আগে থেকেই তাদের কার্যক্রমের উপর লক্ষ্য রাখছে। তবে ইসরায়েলি বাহিনী গাজায় আল জাজিরার কার্যক্রম বন্ধ করবে কিনা তা অনিশ্চিত। প্রেসিডেন্ট জো বাইডেন এবং যুক্তরাষ্ট্র ভিত্তিক কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট CPJ ইসরায়েলের এই পদক্ষেপ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। প্রবাসের সংবাদে নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। টানা 112 দিন বন্ধের পর আজ খুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। দীর্ঘ সময় পর ক্লাসে ফিরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। দাবি জানিয়েছেন দ্রুত ডাকসু চালু করার। অন্যদিকে জুলাই আগস্ট বিপ্লব ঘিরে সৃষ্ট ট্রমা কাটিয়ে উঠতে শিক্ষার্থীদের ঘিরে কিছু পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। এ যেন সেই চিরচেনা রূপ,
প্রায় 3.5 মাসের স্থবিরতা শেষে সকাল থেকে ক্লাসে ফিরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কোটা সংস্কার আন্দোলন ও জাতীয় পেনশন স্কিম বাতিলের দাবিতে শিক্ষকদের আন্দোলন সহ নানা কারণে জুনের 1 তারিখ থেকে বন্ধ হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দীর্ঘ বিরতির পর ক্যাম্পাসে ফিরতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। আমাদের একাডেমিক কার্যক্রমটা আবার আগের মতো পর্যায়ে চলে আসুক। আমাদেরকে যদি শর্ট সিলেবাস দিয়ে তাড়াতাড়ি ফাইনালের ডেটটা দিতে পারে তাইলেই আমাদের জন্য ভালো। তো আজকে প্রায় 3.5 মাস পরে এসে যে খুবই ভালো লাগছে, আমার বান্ধবীদের সাথে দেখা হচ্ছে, নতুন করে ক্লাসে ফিরতে পেরেছি। দলীয় লেজুর ভিত্তির রাজনীতি বন্ধের দাবি জানিয়ে ক্যাম্পাস ভিত্তিক ছাত্র রাজনীতি চালুর দাবি শিক্ষার্থীদের। ডাকসু নির্বাচনের মাধ্যমে এখানে কোনো হতে চায় তাহলে সেটা আমরা স্বাগত জানাবো। ক্যাম্পাস ভিত্তিক যে রাজনীতি সেটা চালানো যেতে পারে, কারণ রাজনীতি অবশ্যই আমাদের দরকার। এদিকে ক্যাম্পাসে দলীয় ছাত্র রাজনীতি চর্চার গঠনমূলক সংস্কার ও ছাত্র সংসদ চালুর দাবি জানিয়েছে ছাত্রদল। আর বিশ্ববিদ্যালয়ে মব জাস্টিসের নামে মানুষ হত্যার ঘটনায় উদ্বেগ জানিয়ে নিরপেক্ষ তদন্তের আহ্বান ছাত্রলীগের। আমরা অবশ্যই ছাত্র সংসদ চাই, পাশাপাশি অন্যান্য ছাত্র সংগঠন তারা তাদের স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম অবশ্যই পরিচালনা করবে। শিক্ষক শিক্ষার্থীরা ভয়াবহ মানসিক ট্রমার মধ্য দিয়ে গেছে, সেসব কাটিয়ে ওঠার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। স্ট্রেসের মধ্য দিয়ে, একটা ট্রমার মধ্য দিয়ে এই পর্যায়ে এসছেন। আমরা সেই ট্রমা এবং সার্বিক মানসিক এবং শারীরিক কল্যাণের জন্য কিছু বিশেষ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। দ্বিতীয় বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত ক্লাস চালু হলেও 2023-24 বর্ষের পাঠদান এখনো বন্ধ রয়েছে। তবে শিগগিরই সকল শিক্ষা কার্যক্রম স্বাভাবিক হবে বলেও জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। ধীরে ধীরে শান্ত হচ্ছে পাহাড়ি জনপদ। রাঙামাটি পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন। স্বস্তি ফিরতে শুরু করেছে এই জনপদে। রাত 8টার দিকে রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও শ্রমিক নেতাদের সাথে বৈঠকের পর এ ধর্মঘট প্রত্যাহার করেন তারা। রাঙামাটি সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক জানান, রাঙামাটি শান্তি সম্প্রীতি উন্নয়নের স্বার্থে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। রাঙামাটি জেলা প্রশাসক আশ্বাস দেন, সহিংসতার দিন ক্ষতিগ্রস্ত চালকদের সহায়তা দেওয়া হবে। একই সাথে রাঙামাটি অভ্যন্তরে সড়কে চালকদের নিরাপত্তা দিবেন প্রশাসন। পাহাড়ে কেউ যাতে ইন্ধন জোগাতে না পারে সেজন্য পাহাড়িদের দুঃখ বেদনা বুঝে সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নৌ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। সকালে বরিশাল মেরিন একাডেমি পরিদর্শনকালে তিনি আহ্বান জানান। মেরিনাররা বের হচ্ছে তাদের আন্তর্জাতিক অঙ্গনে তাদের অ্যাকসেপ্টেবিলিটি বাড়াবার জন্য যা যা করা প্রয়োজন আমরা চেষ্টা করছি সেটা করা। আর দ্বিতীয়ত যে খবরটি আমি দিলাম যে আমি চেষ্টা করছি ফরেন মিনিস্ট্রির সাথে মিলে যে আমাদের মেরিনের জন্য দুটো আরও পোস্ট ক্রিয়েট করা। দুর্নীতির লাগাম টানতে প্রতি বছর সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসেব নেবে সরকার। প্রতি বছর 31 ডিসেম্বরের মধ্যে হিসেব জমা দিতে হবে। এবছর দিতে হবে 30 নভেম্বরের মধ্যে। হিসেব না দিলে বা ভুল তথ্য দিলে চাকরি থেকে অপসারণ বা বরখাস্ত করা হতে পারে। এদিকে চাকরিতে আবেদনের বয়স 35 করার বিষয়টি গুজব। দেশে সরকারি কর্মকর্তা কর্মচারীর সংখ্যা প্রায় 15 লাখ। প্রতি 5 বছর পর সম্পদের হিসেব দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও সেটা মানা হয়নি এতদিন। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার সরকারি চাকরিজীবীদেরও জবাবদিহিতার আওতায় নিয়ে আসার ঘোষণা দেয়। এ ব্যাপারে দুর্নীতি দমন কমিশনের সচিবকে প্রধান করে একটি কমিটিও গঠন করা হয়। রোববার সচিবালয় ব্রিফিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানান, সরকারি চাকরিজীবীদের নিজ মন্ত্রণালয় বা দপ্তরে সম্পদ বিবরণী জমা দিতে হবে। প্রতি বছর সম্পদ বিবরণী 31শে ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে। এটা সিলগালাকৃত খামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জমা দিতে হবে। নির্ধারিত সময় সম্পদের হিসাব জমা না দিলে অথবা ভুল তথ্য দিলে বিধিমালা অনুযায়ী লঘুদণ্ড বা গুরুদণ্ড হবে। ভুল তথ্য কিংবা গোপন যদি এমন কোনো তথ্য থাকে যেটা মিসলিড করে, এদের ব্যাপারে আমাদের এটাকে বলে 1979 এই বিধিমালা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এটা হলো এই অনুসরণমালা সকল সরকারি কর্মচারীর ক্ষেত্রে প্রযোজ্য।
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করা হচ্ছে, এমন প্রশ্নের জবাবে জনপ্রশাসন সচিব গুজবে কান না দেওয়ার পরামর্শ দেন। আমার একটাই উত্তর, গুজবে কান দেবেন না। শানাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সন্ধ্যা ৭টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মান্নাকে দেখতে যান তিনি। এ সময় বিএনপি মহাসচিবের সঙ্গে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম সহ বিএসএমএমইউর উপ রেজিস্ট্রার আবু মোহাম্মদ আহসান ফিরোজ উপস্থিত ছিলেন। এর আগে শনিবার মধ্যরাতে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন মাহমুদুর রহমান মান্না। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারত ছাড়া শেখ হাসিনাকে পৃথিবীর কেউ সমর্থন করেনি। ভারতের কাছে শেখ হাসিনা কোহিনূর হীরা। বিকেলে যশোরের চৌরাস্তা মোড়ে স্বেচ্ছাসেবক দলের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন, এদেশের গণতন্ত্র ধ্বংস করেছে শেখ হাসিনা, নষ্ট করেছে গণতান্ত্রিক প্রতিষ্ঠান। গণতান্ত্রিক রাষ্ট্র পৃথিবীর সবাই বাংলাদেশের গণতান্ত্রিক শক্তিকে সমর্থন দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউনাইটেড কিংডম, পশ্চিম ইউরোপের অধিকাংশ দেশ সমর্থন দিয়েছে, কিন্তু পার্শ্ববর্তী দেশ তারা শেখ হাসিনাকে সমর্থন করে গেছে। সবচেয়ে বড় হীরার নাম হচ্ছে কোহিনূর, আর ভারতের কোহিনূর ছিলেন হচ্ছে শেখ হাসিনা। অবশেষে বায়তুল মোকাররম মসজিদের খতিবের পদ থেকে অপসারণ করা হলো মুফতি মোহাম্মদ রুহুল আমিনকে। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। আমিনের স্থলে নামাজের ইমামতি করবেন ইসলামী ফাউন্ডেশনের মুফতি ওয়ালিউর রহমান খান। ক্ষমতার দ্বন্দ্বে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মুখোমুখি অবস্থান নেন কিছু মুসল্লি। ঘটনার সূত্রপাত ২০১৮ সালে নৌকা প্রতীক নিয়ে নড়াইল ১ আসন থেকে নির্বাচন করতে চাওয়া মুফতি রুহুল আমিনকে নিয়ে, যিনি ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর পালিয়ে যান মসজিদের খতিবের দায়িত্ব ছেড়ে। তখন ইসলামী ফাউন্ডেশন থেকে মুফতি ওয়ালিউর রহমান খান ও মুফতি মোহাম্মদ আবদুল্লাহকে নামাজ পড়ানোর দায়িত্ব দেওয়া হয়। সেই ঘটনার প্রায় ১.৫ মাসের মাথায় গত শুক্রবার ৩০০ থেকে ৪০০ অনুসারী নিয়ে বায়তুল মোকাররমে খুতবা চলাকালীন আসেন মুফতি রুহুল আমিন। এক পর্যায়ে তিনি মাইক নিয়ে খুতবা দিতে চাওয়ায় শুরু হয় হট্টগোল। বাধা দেয় নবগঠিত মুসল্লি কমিটি। এ নিয়ে দুপক্ষের মধ্যে ঘটে হাতাহাতির ঘটনা। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে। রবিবার ধর্ম মন্ত্রণালয় রুহুল আমিনকে অপসারণ করে সংবাদ বিজ্ঞপ্তি দেয়। নতুন খতিব নিয়োগ না হওয়া পর্যন্ত চলতি দায়িত্ব পালন করবেন মুফতি ওয়ালিউর রহমান খান। মুফতি রুহুল আমিন ২০১৮ সালের ৪ নভেম্বর সরোয়ার্দী উদ্যানে শুকরানা মাহফিলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দেন। এই উপাধি দেওয়ার কিছুদিন পরই ২০২২ সালের ৩১ মার্চ তাকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের দায়িত্ব দেয় হাসিনা সরকার। আরেফিন শাকিল, নিউজ 24, ঢাকা। প্রবাসের সংবাদে নিচ্ছি একটা বিরতির সাথেই থাকুন। স্বাগত আরেকবার প্রবাসের সংবাদে। সরকারি কর্ম কমিশনের সংস্কার চেয়ারম্যানের পদত্যাগ ও প্রতিষ্ঠান পুনর্গঠনের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী সরকারি চাকুরি প্রত্যাশীরা। রাজধানীর আগারগাঁওয়ে বৈষম্য বিরোধী সরকারি চাকুরি প্রত্যাশী ব্যানারে লং মার্চ টু। এ সময় প্রশ্ন ফাঁসে জড়িতদের যথাযথ শাস্তি না দিলে পিএসসি ভবন ঘেরাও করার হুঁশিয়ারি দেন তারা। এই ছিল প্রবাসের সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।